তো আজকে আমরা দেখবো প্লান্ট টিস্যু, এই চ্যাপ্টারটা। তো প্রথমে জানতে হবে টিস্যু মানে কি। টিস্যু কি দিয়ে তৈরি? টিস্যু হচ্ছে আ গ্রুপ অফ সেলস। অনেক কটা সেল একসঙ্গে এসে তৈরি করে হচ্ছে টিস্যু। আর অনেক কটা টিস্যু একসঙ্গে এসে কি তৈরি করে? অর্গান। অনেক কটা অর্গান একসঙ্গে এসে কি তৈরি করে? সিস্টেম। তাহলে এই অর্ডারটা আমাদের একটু মনে রাখতে হবে। আমি প্রথমে লিখছি, সেল, সেল থেকে তৈরি হচ্ছে টিস্যু, টিস্যু থেকে তৈরি হচ্ছে অর্গান, অর্গান থেকে তৈরি হবে আমাদের সিস্টেম। সেল মানে কি? সেল মানে হচ্ছে যে কোনো লিভিং অর্গানিজমের স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট। তো এটা কেন বলা হয়, মানে লজিক কি, রিজন কি, এটা অলরেডি সেল চ্যাপ্টারে আমি ইলাবোরেট করেছিলাম, তো এখন আর এটা ডিটেলে যাব না। ওকে, এবার প্লান্টের বডিতে যে টিস্যুগুলো থাকে সেগুলোর ব্যাপারে আমাদেরকে পড়তে হবে। তো পরের পেজে যাওয়া যাক, দেখা যাক কি আছে। প্লান্ট টিস্যু। তো প্লান্ট টিস্যু বেসিক্যালি দুটো টাইপের হয়, একটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু আর একটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু। তো এখানে লেখা আছে, দেখবো মেরিস্টেমেটিক টিস্যু আর পার্মানেন্ট টিস্যু এই দুটো জিনিস কি, এগুলোর মানে কি। মেরিস্টেমেটিক টিস্যু মানে হচ্ছে যে টিস্যুগুলো বা যে টিস্যুর সেলগুলো এখনো ডিভিশন করতে পারে। মানে একটা সেল থেকে দুটো সেল, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, আটটা থেকে 16টা, এই डिवीजन प्रोसेसটা कंटिन्यूअसली चलছে। दैट इज मेरिस्टेमेटिक टिश्यू। परमानेंट टिश्यू का मतलब क्या है? इसका मतलब होता है जो भी टिश्यू का सेल पहले डिवीजन तो कर चुके हैं लेकिन अभी डिवीजन बिल्कुल नहीं हो रहा है, दैट इज नोन एज परमानेंट टिश्यू। ओके, तो डिफरेंस क्लियर है। अब देखना पड़ेगा इन लोगों का क्लासिफिकेशन क्या है। तो मेरिस्टेमेटिक टिश्यू का तीन क्लासेस है। तो पहला एपिकल मेरिस्टेम, सेकेंड वन इज इंटरकैलरी मेरिस्टेम, थर्ड वन इज लैटरल मेरिस्टेम। अब इन तीन चीज के बारे में थोड़ा सा जानना पड़ेगा। फंक्शन क्या है, एग्जाम में क्वेश्चन आता है, तो देखते हैं चलिए। पहला एपिकल मेरिस्टेम। तो लिखছি एपिकल मेरिस्टेम। এবার এগুলো যদি মুখস্থ করি কোনটা কোথায় থাকে, কাজ কি, আজকে মুখস্থ করলে কালকে ভুলে যাব। सो रट्टा नहीं मारना। रट्टा मारने से आज रट्टा मारेंगे, कल फिर से भूल जाएंगे। ओके, तो लॉजिकली चीजों को समझना है ताकि ज्यादा दिन तक दिमाग में रह जाए। লজিক্যালি একবার বুঝে নিলে বেশি দিন আমাদের মনের মধ্যে থেকে যাবে। ओके, तो एपिकल वर्ड कहाँ से आया होगा? तो एनी आइडिया? एपिकल वर्ड एपेक्स बोल के एक वर्ड है, इंग्लिश वर्ड एपेक्स, वहां से आता है। तो एपेक्स का मतलब क्या है? मतलब टॉप। और जेनिथ इसका सिनोनिम। ओके, पिनेकल ये भी एक सिनोनिम। तो एपिकल ये वर्ड अगर आया है एपेक्स से जिसका मतलब होता है टॉप, देन इसका लोकेशन कहाँ होगा? सर्टेनली यही होगा कि टॉप मोस्ट पॉइंट में हो सकता है और बॉटम मोस्ट पॉइंट में हो सकता है। এবার কোনো গাছের টপ মোস্ট পয়েন্ট মানে কি? স্টেম, তার একদম টপ পোর্শন মানে সেটাকে বলা হয় শুট টিপ। আর একদম বটম মোস্ট পয়েন্ট মানে কি রুট আছে, তাহলে রুটের একদম যে টিপ রয়েছে সেটাকে বলা হবে রুট টিপ। তাহলে লোকেশন পেয়ে গেলাম रूट टिप एंड सूट टिप। ओके, इसके बाद फंक्शन, एफ टू दी पावर एन मतलब फंक्शन, ये इसका शॉर्टकट है। आई यूज दिस। ओके, बस। इसके बाद এবার মেরিস্টেমের কাজ কি আমাকে একটু দেখতে হবে। মেরিস্টেম का मतलब ही होता है डिवीजन कर सकता है, कैपेबल ऑफ डिवीजन। ओके, এবার যদি ডিভিশন হয় তাহলে একটা সেল থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, তার মানে কি গ্রোথ হচ্ছে। এবার এটা আছে কোথায়? একদম টপে আর একদম বটমে। তাহলে টপ মোস্ট পয়েন্টে গ্রোথ হচ্ছে মানে কি গাছটা লম্বায় বেড়ে যাবে। বটম মোস্ট পয়েন্টে গ্রোথ হচ্ছে মানে কি রুটটাও নিচের দিকে লম্বায় বেড়ে যাবে। তাহলে এর কাজ কি হয়ে গেল? প্লান্টের লেন্থটাকে ইনক্রিজ করা। তো লিখে দিচ্ছি টু ইনক্রিজ লেন্থ অফ প্লান্টস। বাস, এপিক্যাল মেরিস্টেম আমাদের কমপ্লিট। এরপর কি ছিল? এপিক্যাল মেরিস্টেমের পরে ছিল ইন্টারক্যালারি মেরিস্টেম এন্ড ল্যাটারাল মেরিস্টেম। তো ল্যাটারাল মেরিস্টেম কি একটু দেখে নিই চট করে, এটার ফাংশনটা এক্সামে দেয়। ল্যাটেরাল ওয়ার্ডটার মানে কি? মানে হচ্ছে সাইড ওয়াইজ বা পাশাপাশি ভাবে, আড়াআড়ি ভাবে, রাইট। তো ল্যাটারাল মেরিস্টেম কোথায় থাকে? প্লান্টের তো ওপরে আর একদম নিচের পোর্শনে দেখে নিলাম এপিক্যাল আছে, গাছের সাইডে চওড়াচৌড়ি ভাবে এই জায়গাতে রয়েছে আমাদের ল্যাটারাল মেরিস্টেম। এবার যদি এটা গাছের সাইড ওয়াইজ থাকে, চওড়াচৌড়ি ভাবে যে গাছটা রয়েছে ওখানে থাকে, তাহলে কাজ কি হবে?
ডিভিশন করলে গ্রোথ হবে, তাহলে কোন দিকে গ্রোথ হবে? ওপরে নিশ্চয়ই নয়, চওড়া বেশি হবে, রাইট? তাহলে গার্থ যেটা রয়েছে সেটাকে বাড়াতে সাহায্য করবে, গাছটা বেশি মোটা হবে। তাহলে এর ফাংশন কি হয়ে যাবে? টু ইনক্রিজ দ্য গার্থ অফ দ্য প্লান্টস। ওকে, এরপর ইন্টার ক্যালারি মেরিস্টেম। আচ্ছা, একটা গাছ লম্বাতেও বেড়ে গেছে, চওড়াতেও বেড়ে গেছে, আর কোনো গ্রোথ আছে প্লান্টের? আচ্ছা, প্লান্ট বাদ দিলাম, হিউম্যানসের একটা বাচ্চা ছেলে সবে জন্মেছে, বড় হবে মানে কি, লম্বাও হয়ে গেল, চওড়াও হয়ে গেল, আর কোনো গ্রোথ? সবাই বলবে স্যার মেন্টাল ডেভেলপমেন্ট। আরে ভাই, মেন্টাল ডেভেলপমেন্ট তো আলাদা ফ্যাক্টরস রয়েছে গ্রোথের জন্য, অনেক কিছু হরমোনস রয়েছে, অনেক ফ্যাক্টর আছে, সেগুলো করে দেবে। ওগুলো ছাড়া ফিজিক্যাল গ্রোথ আর কিছু? হিউম্যানসের হিউম্যানসের তো আর কিছু গ্রোথ নেই, এটা কমপ্লিট হয়ে গেল হিউম্যানসের গ্রোথ। তাহলে প্লান্টের কি আর কোনো এক্সট্রা টাইপের গ্রোথ আছে? গ্রোথ কি মনে হয়? একটা এক্সাম্পল দিই, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ একটা লোকের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার হাত কিছুটা কেটে বাদ দিয়ে দিল। ওকে, তাহলে একটা হাত যদি কেটে বাদ দিয়ে দেয়, হাতটা কি আবার নতুন করে রিজেনারেশন হবে? নিশ্চয়ই হবে না, সবাই আমরা জানি। কিন্তু প্লান্টের ক্ষেত্রে গাছের একটা পাতা আমি কেটে দিলাম, বা ছাগল গরু এসে খেয়ে নিল, তাহলে ওটা কি ওরকমই থাকবে, না আবার নতুন করে পাতা গজাবে? তো সবাই বলবে আবার নতুন করে পাতা গজাবে। নতুন করে আবার যে পাতা গজালো, রিজেনারেশন হলো, এই কাজটা করে হচ্ছে ইন্টারক্যালারি মেরিস্টেম। বোঝা গেল? বেশ, তাহলে এটার ফাংশনটা ক্লিয়ার হয়ে গেল। এবার এক্সামে যখন এটা ল্যাঙ্গুয়েজটা থাকবে, লেখা থাকবে, একটু ট্রিকি ল্যাঙ্গুয়েজ থাকে। আমি লিখি প্রথমে, লাইনটা কি থাকতে পারে। তো এটা লেখা থাকে অকার্স অর প্রেজেন্ট ইন রিজেনারেট পার্টস, লিখছি, রিমুভড বাই গ্রেজিং হার্বিভোরস। एटार मानेटा की एकटू देखे नेबो। इसका मतलब क्या है, थोड़ा सा समझ लेंगे। तो पहले ऑकर्स इन रीजेनरेट पार्ट्स, तो इसका मतलब क्या है रीजेनरेट पार्ट्स? मतलब जो भी लीव्स था, তো পাতা যেগুলো ছিল, গরু ছাগল এলো খেয়ে নিল, তো उसके बाद রিজেনারেশন हुआ है, দ্যাট ইজ দ্য রিজেনারেট পার্ট। ওকে, রিমুভড বাই গ্রেজিং হার্বিভোরস। তো হার্বিভোরস মানে কি? হার্বিভোরস মানে হচ্ছে তৃণভোজী প্রাণী, যারা এই ঘাস পাতা খেয়ে বেঁচে থাকে। তাহলে ওরা খেয়ে নিল, খাওয়ার পরে যে রিজেনারেশন হলো, ওখানে রয়েছে ইন্টারক্যালারি মেরিস্টেম। ব্যাস, তাহলে তিনটে টাইপের মেরিস্টেমেটিক টিস্যু আমাদের ক্লিয়ার হয়ে গেল। ওকে, বেশ। এরপর দেখি পার্মানেন্ট টিস্যু। তো এর দুটো টাইপ আছে, সিম্পল আর কমপ্লেক্স। তো এই দুটো কি আছে, ব্যাপার কি আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, সিম্পল এই ওয়ার্ডটার মানে কি? যদি কোনো লোকের ক্ষেত্রে বলা হয় যে সরল সাদাসিধে লোক আছে, সিম্পল মানে কি? মানে হচ্ছে মনের মধ্যে তার যে কথাটা চলছে, মুখেও সেই কথাটাই বলছে। আর জটিল চরিত্রের মানুষ আছে, কমপ্লেক্স নেচার। তার মানে কি? মানে হচ্ছে মনে এক কথা চলছে, কিন্তু মুখে বলছে অন্য কথা, রাইট? এখানেও কাইন্ড অফ সেরকম। সিম্পল মানে হচ্ছে যে টিস্যুর ভেতরে একই টাইপের সেল রয়েছে, আলাদা আলাদা কিছু নেই, একই রকম। কমপ্লেক্স মানে হচ্ছে তার ভেতরে ডিফারেন্ট কাইন্ড অফ সেল রয়েছে, ডিফারেন্ট টাইপস অফ সেলস রয়েছে, রাইট? সিম্পলের মধ্যে এক্সাম্পল আছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তো প্যারেনকাইমা যখন আমরা দেখবো, দেখবো এর মধ্যে যে সেলস গুলো রয়েছে মোটামুটি সিমিলার। এবার কমপ্লেক্সের মধ্যে রয়েছে জাইলেম আর ফ্লোয়েম। এবার জাইলেমের মধ্যে দেখবো চারটে আলাদা আলাদা ক্যাটাগরি সেল আছে, ফ্লোয়েমের মধ্যেও চারটে ডিফারেন্ট টাইপস এর সেল রয়েছে। তো এই জন্য এই দুটো হচ্ছে কমপ্লেক্স। তো দেখা যাক, সিম্পলের মধ্যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তো দেখি কি আছে। এবার এই প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এগুলোর ক্যারেক্টারিস্টিক ফিচার থেকে এক্সামে কোয়েশ্চেন দেয়। এগুলো আমরা মুখস্থ করবো না, লজিক্যালি ব্যাপারটা বুঝে নেবো। তো তার জন্য দেখবো প্যারেনকাইমা যেটা রয়েছে, এই যে ডায়াগ্রামটা একটু জুম করব ক্যারেক্টারিস্টিক ফিচার করবার আগে। ডায়াগ্রামটা আমি জুম করলাম। এবার এই যে কালারটা রয়েছে সেলগুলোর, কি কালার আছে? গ্রিন কালার রয়েছে পুরো। এই গ্রিন কালার কেন হয় প্লান্টে? কি থাকে বলে? ক্লোরোফিল থাকে বলে। তাহলে প্যারেনকাইমার একটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম, এর মধ্যে ক্লোরোফিল থাকে। ইয়েস। আচ্ছা, ক্লোরোফিল থাকলে ফটোসিনথেসিস করতে পারবে? অবভিয়াসলি পারবে। তাহলে আর একটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম, এরা ফটোসিনথেসিস করতে পারে। একদম। এবার এই যে সেলগুলো রয়েছে, এদের শেপটা কিরকম আছে, আকার আকৃতি? চার চৌকো? না, চার চৌকো তো নেই। কিছু আছে স্ফেরিক্যাল আছে, ওভাল আছে, রাইট, পলিগোনাল আছে। তাহলে मोटामोटी आइडिया करते पारलाम जे हाँ, शेप ओवल हो सकता है, स्फेरिकल हो सकता है, पॉलीगोनल भी हो सकता है, राइट?
বেশ, এবার দুটো তিনটে সেলের মাঝে কি গ্যাপ আছে দেখা যাচ্ছে ডায়াগ্রামে? ও বলবে হ্যাঁ দেখা যাচ্ছে। এবার বিশাল বড় গ্যাপ আছে না অল্প অল্প? যে না, বিশাল বড় গ্যাপ তো নেই, অল্প অল্প গ্যাপ আছে। এই যে এইটা একটা গ্যাপ আছে, এইটা একটা গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে, অল্প অল্প গ্যাপ আছে, রাইট? এবার এই গ্যাপগুলোর নাম হচ্ছে ইন্টার সেলুলার স্পেস। তাহলে ইন্টার সেলুলার স্পেস প্যারেনকাইমাতে প্রেজেন্ট না অ্যাবসেন্ট? তো আনসার হয়ে যাবে প্রেজেন্ট। এবার ইন্টার সেলুলার স্পেস এই ব্যাপারটা একটু এলাবোরেট করা যাক। তো লিখছি দুটো জিনিস হয়, একটা হচ্ছে ইন্টার আর একটা হচ্ছে ইন্ট্রা। দুটোর মানে কি আমাদেরকে দেখতে হবে। ইন্টার মানে হচ্ছে আলাদা আলাদা জিনিসের মধ্যে কম্প্যারিজন, আর ইন্ট্রা মানে হচ্ছে সেম জিনিসের মধ্যে কম্প্যারিজন। মানে কি, একটা এক্সাম্পল দিই। বললো ইন্টার মানে এইটা ইন্টার কলেজ ক্রিকেট টুর্নামেন্ট, মানে হচ্ছে আলাদা আলাদা কলেজের মধ্যে ক্রিকেটের টুর্নামেন্ট হচ্ছে। আর যখন বলে দেবে ইন্ট্রা মানে এইটা ইন্ট্রা কলেজ ক্রিকেট টুর্নামেন্ট, একটাই কলেজের আলাদা আলাদা ডিপার্টমেন্টের মধ্যে টুর্নামেন্ট। এক্স ওয়াই জেড বলে কোনো একটা কলেজ আছে, সেই কলেজের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বটনি জুলজি বেঙ্গলি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এই সব ডিপার্টমেন্টের মধ্যে যখন ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে সেটা হচ্ছে ইন্ট্রা। যেমন ইন্টারন্যাশনাল, ডিফারেন্ট ডিফারেন্ট নেশনের মধ্যে, ইন্ডিয়া সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া এদের মধ্যে ক্রিকেট, তাহলে এটা হয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল। তো বোঝা গেল। এবার এখানে ডায়াগ্রামেও আমরা দেখলাম একটা সেলের মধ্যে কোনো গ্যাপ নেই, কিন্তু দু তিনটে সেলের মাঝখানে মাঝখানে অল্প অল্প করে গ্যাপ আছে, তাহলে ইন্টার সেলুলার স্পেস প্রেজেন্ট আছে, বাট ইন্ট্রা সেলুলার স্পেস এর মধ্যে কিন্তু নেই, সেটা কিন্তু অ্যাবসেন্ট। ওকে, এবার দেখা যাক বৈশিষ্ট্যগুলো কি লেখা আছে। প্রথমে আছে স্ফেরিক্যাল, ওভাল আর পলিগনাল। ক্লিয়ার অবভিয়াসলি, ডায়াগ্রাম দেখে আমরা বুঝতেই পেরে গেছি। সেকেন্ড পয়েন্ট আছে সেলুলোজিক সেল ওয়াল। এবার সেল চ্যাপ্টার যখন আমি পড়িয়েছি অলরেডি ওখানেই আমি বলি যে প্লান্ট সেল ওয়ালের মেন কম্পোনেন্ট হচ্ছে সেলুলোজ। ওকে, তাহলে এটা খুবই অবভিয়াস একটা পয়েন্ট, এটা এক্সট্রা করে মনে রাখার কোনো দরকার নেই, এটা অবভিয়াস। পরের পয়েন্ট আছে ক্লোজলি প্যাকড অর স্মল ইন্টার সেলুলার স্পেসেস। এর মানে হচ্ছে এই স্মল ইন্টার সেলুলার স্পেস রয়েছে অল্প। এবার যদি এই স্পেসটা অনেক বড় হতো, লার্জ স্পেস হতো, তাহলে কি হতো, সেলগুলো একদম লুজ হয়ে যেত, ক্লোজলি প্যাকড হতো না। তাহলে একদম, আর যদি স্পেস একদম না থাকতো তাহলে তো প্রচন্ড রিজিড হয়ে যেত, তাহলে একদম ফুললি প্যাকড হয়ে যেত আর একদম রিজিড হয়ে যেত, রাইট? এটার মধ্যে অল্প স্পেস আছে সেই জন্য হচ্ছে মোটামুটি ক্লোজলি প্যাকড। তো বোঝা গেল এটা, কোনো ডাউট নেই। এরপর গ্রিন কালিতে লেখা আছে ক্লোরেন কাইমা। তো ক্লোরেন কাইমা মানে কি? এই যে ওয়ার্ডটা রয়েছে ক্লোরেন, তার মধ্যে ক্লোরো, এটা মানে হচ্ছে রিলেটেড টু ক্লোরোফিল। তাহলে যে প্যারেনকাইমার মধ্যে ক্লোরোফিল থাকে আর ক্লোরোপ্লাস্ট থাকে সেটাকেই বলা হবে ক্লোরেন কাইমা, রাইট? তো প্যারেনকাইমা উইথ ক্লোরোপ্লাস্ট হয়ে গেল। এরপরে এরেন কাইমা, এটা কি দেখতে হবে। এরেন, এই ওয়ার্ডটা কোত্থেকে এসছে? এয়ার থেকে এসছে। এ আই আর। এয়ার মানে কি? অল ইন্ডিয়া র্যাঙ্ক। এয়ার মানে এখানে অল ইন্ডিয়া র্যাঙ্ক নয়, এখানে এয়ার মানে হচ্ছে বাতাস। ওকে, উইন্ড, হাওয়া। তাহলে কোনো প্যারেনকাইমার মধ্যে যদি এয়ার প্রেজেন্ট থাকে তাহলে সেটাকে বলা হবে এরেনকাইমা। এবার আমার কোয়েশ্চেন হচ্ছে কোনো সেলের মধ্যে এয়ার কেন থাকবে? এটা কি অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ? তো মনে হবে এটা তো স্যার ডিসঅ্যাডভান্টেজ, এয়ার থাকলে তো মানে স্ট্রেংথ পাবে না গাছটা, রাইট? শক্ত হবে না, খুব উইক হয়ে যাবে, রাইট? একদম ঠিক কথা। তাহলে কেন রাখছে প্ল্যান্ট? নিশ্চয়ই কোনো রিজন আছে, কোনো একটা লজিক তো থাকবেই। অ্যাডভান্টেজ না হলে তো এরকম ভাবে রাখবে না কিছু। তো দেখতে হবে সেই অ্যাডভান্টেজটা কি আছে। তো অ্যাকোয়াটিক প্লান্টস যেগুলো রয়েছে, জলজ উদ্ভিদ, তারা তো জলে ভেসে থাকে। ভেসে থাকবে কি করে যদি হালকা না হয় বডিটা? বডিকে হালকা করার জন্য যাতে তারা আরামসে ফ্লোট করতে পারে, সেই জন্য তাদের মধ্যে এরেনকাইমাটা দেখা যায়। তাহলে এরেনকাইমাটা ইউজুয়ালি অ্যাকোয়াটিক প্লান্টস এর মধ্যে আমরা দেখতে পাই। এটার কাজ কি? টু হেল্প দ্য প্লান্টস ফ্লোট ইন দ্য ওয়াটার। ওকে, বেশ। এরপরে আছে ইডিওপ্লাস্ট। ইডিওপ্লাস্ট মানে হচ্ছে হ্যাভিং স্টোরেজ এরিয়া। তো যে প্যারেনকাইমার মধ্যে স্টোরেজ এরিয়া থাকে সেটাকে বলা হয় ইডিওপ্লাস্ট। ফাংশন কি আছে প্যারেনকাইমার? তো এতক্ষণ ধরে যতটা পড়লাম তো বুঝেই গেছি, ফটোসিনথেসিস করতে পারবে, স্টোরেজ করতে পারবে, সিক্রেশনও করতে পারবে। তো বাস প্যারেনকাইমা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার এটা কমপ্লিট করার পর কি মনে হচ্ছে যে হ্যাঁ মুখস্থ করতে হচ্ছে টেনে, নাকি বোঝা যাচ্ছে লজিকটা? তো লজিকটা যদি বোঝা যায় তাহলে মনে থাকবে। এটা যেমন প্যারেনকাইমা, শুধু ডায়াগ্রামটা দেখেই সবকিছু আমরা প্রেডিক্ট করে নিয়েছি, কিচ্ছু মুখস্থ করবার লাগছে না, রাইট? বেশ, এরপরে চলে যাই কোলেনকাইমা। এবার কোলেনকাইমার কাজ হচ্ছে প্লান্টকে
মেকানিক্যাল স্ট্রেংথ প্রোভাইড করা। এরপরে দেখবো স্ক্লেরেনকাইমা, তারও কাজ এখানে রয়েছে স্ক্লেরেনকাইমা, এটারও কাজ হচ্ছে মেকানিক্যাল স্ট্রেংথ প্রোভাইড করা। এবার এক্সামে কোশ্চেন দেয় কোলেনকাইমার কাজ কি বা স্ক্লেরেনকাইমার কাজ কি বা মেকানিক্যাল স্ট্রেংথ প্রোভাইড করা কার কাজ। কোনো কোনো ক্ষেত্রে আনসার হয় কোলেনকাইমা, কোনো কোনো ক্ষেত্রে আনসার হয় স্ক্লেরেনকাইমা। এবার আমরা বুঝবো কি করে কখন কোলেনকাইমা হবে কখন স্ক্লেরেনকাইমা হবে, সেটা আমাদেরকে দেখতে হবে। তো দেখা যাক কি আছে, কিভাবে বোঝা যাবে, রাইট? তো দেখি কিভাবে বোঝা যায়। লিখছি, একদিকে লিখছি কোলেনকাইমা আর একদিকে লিখছি স্ক্লেরেনকাইমা। তো এখানে লিখছি কোলেনকাইমা আর এদিকে লিখছি স্ক্লেরেনকাইমা। এখানে লিখলাম কোলেনকাইমা আর রাইট সাইডে লিখলাম স্ক্লেরেনকাইমা। কোলেনকাইমা এই ওয়ার্ডটার মধ্যে কোলে রয়েছে, তো আমরা বাচ্চাদেরকে কোলে নিই। ওকে, এটা থেকে আমরা মনে রাখবো কোলেনকাইমা হচ্ছে ইয়াং রিজিয়ন অফ প্লান্টস বা নিউলি বা গ্রোয়িং রিজিয়ন, এই জায়গাটা প্রেজেন্ট থাকে। একটু ব্যাপারটা এক্সপ্লেন করা যাক। সাপোজ আমি এখানে সায়েন্স পড়াচ্ছি, এবার আমার কাজ কি? সায়েন্স পড়ানো। আমি এখানে সায়েন্স পড়াচ্ছি, অন্যান্য অনেক ইনস্টিটিউট রয়েছে সেখানেও সায়েন্সের টিচাররা রয়েছেন, তো তাদেরও কাজ কি? সায়েন্স পড়ানো। তাহলে আমার আমার মতো অন্যান্য অনেক টিচার রয়েছে যাদের কাজ হচ্ছে সেম, এবার আমাদের লোকেশন কিন্তু ডিফারেন্ট। আমি পড়াচ্ছি এক জায়গাতে, ইউটিউবে এখন এসে পড়াচ্ছি, অন্য টিচার অন্য কোনো ইনস্টিটিউটে পড়াবেন, অন্য কোনো প্ল্যাটফর্মে পড়াবেন। তাহলে আমাদের কাজ সেম বাট লোকেশন আলাদা। সেম ভাবে কোলেনকাইমা স্ক্লেরেনকাইমা ফাংশন সেম আছে, বাট লোকেশনটা একটু ডিফারেন্ট আছে। তো কি ডিফারেন্স আছে? কোলেনকাইমা হচ্ছে প্লান্টের সবে সবে গজিয়েছে এরকম পাতা বা পেটিওল, মানে প্লান্টের নিউলি গ্রোয়িং রিজিয়ন, ইয়াং রিজিয়ন এরকম জায়গাতে থাকবে। আর স্ক্লেরেনকাইমা বাকি ফুল প্লান্ট বডিতে। তাহলে কোয়েশ্চেনে যখনই ইয়াং বা গ্রোয়িং, নিউলি এইরকম ওয়ার্ড গুলো দিয়ে দেবে তখন হয়ে যাবে আনসার কোলেনকাইমা, না হলে আনসার হবে স্ক্লেরেনকাইমা। এরকম কোয়েশ্চেন আছে, আমি দেখাবো। ওকে, বেশ। এবার চলে আসি কোলেনকাইমাতে। তো প্রথমে একটা ডায়াগ্রামটা জুম করব, জুম করে দেখবো এখানে কি বলছে। এবার এখানে যে সেলগুলো রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছি এই দুটো সেলের মাঝে কোনো গ্যাপ নেই। এবার একটা সেলের মধ্যে কিন্তু গ্যাপ দেখতে পাচ্ছি, তাহলে এখানে কিন্তু ইন্টার সেলুলার স্পেস অ্যাবসেন্ট আছে। বাট একটা সেলের মধ্যে গ্যাপ আছে মানে কি বলতে পারি ইন্ট্রা সেলুলার স্পেস প্রেজেন্ট রয়েছে। ক্লিয়ার? এবার এর যে সেল ওয়ালটা রয়েছে, এই যে সেল ওয়াল গুলো রয়েছে এটা একটা থিক লাগছে দেখে, রাইট? বা এই কর্নার্স গুলো অনেকটা থিক ডিপোজিশন হয়েছে মনে হচ্ছে কিছু। এবার থিক কেন হয়? সেলুলোজিক সেল ওয়াল, রাইট? সেলুলোজ তো রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে লেখা আছে হেমিসেলুলোজ আর পেকটিন, এখানে লেখা রয়েছে thick corners due to deposition of hemicellulose, cellulose, hemicellulose and pectin। এবার সেল চ্যাপ্টারে সেল ওয়ালে আমি সবসময় লেখাই যে সেল ওয়াল ইজ মেড আপ অফ সেলুলোজ, হেমিসেলুলোজ অ্যান্ড পেকটিন। তো সেল ওয়ালের মধ্যে সেলুলোজের সঙ্গে সঙ্গে হেমিসেলুলোজ আর পেকটিন এই দুটো সাবস্ট্যান্স থাকে। তো সেল ওয়ালের কয়েকটা লেয়ার আছে, যেমন প্রাইমারি ওয়াল, সেকেন্ডারি ওয়াল, মিডিল ল্যামেলা। তো এই তিনটে লেয়ারে এইগুলো থাকে। এবার পেকটিনটা যেমন ক্যালসিয়াম পেকটেট আর ম্যাগনেসিয়াম পেকটেট এই ফর্মে থাকে। এত ডিটেল আমাদের এক্সামে লাগবে না, জাস্ট ক্ল্যারিফিকেশনের জন্য বলে রাখলাম। ওকে, বেশ। এরপর লেখা আছে অফেন কন্টেন্টস ক্লোরোপ্লাস্ট। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে কিছুটা সবুজ রয়েছে, একদম ফুল 100% সবুজ নেই। যদি সেটা হতো তাহলে বুঝতে পারতাম যে হ্যাঁ একদম 100% ক্লোরোফিল রয়েছে বা ক্লোরোফিল ইজ অলওয়েজ প্রেজেন্ট এরকম লিখতাম, তো সেটা লেখা নেই। তারপরে লেখা আছে নো ইন্টারসেলুলার স্পেস, তো এটা তো দেখাই যাচ্ছে ডায়াগ্রামে। ফাংশনে কি লেখা আছে? ফাংশনে লেখা আছে মেকানিক্যাল সাপোর্ট টু গ্রোয়িং পার্টস, এটাই আমি বলছিলাম। তো গ্রোয়িং ওয়ার্ডটা যদি থাকে তাহলে আনসার হয়ে যাবে কোলেনকাইমা। লাইক ইয়াং, ইয়াং স্টেম, ইয়াং পোর্শনটা লেখা আছে ইয়াং কথাটা, তাহলে ইয়াং গ্রোয়িং এইগুলো লেখা থাকা মানেই হচ্ছে আনসার হয়ে যাবে কোলেনকাইমা। ক্লিয়ার? বেশ। এরপর দেখবো স্ক্লেরেনকাইমা। তো স্ক্লেরেনকাইমা এখানে লেখা আছে লিগনিফাইড সেল ওয়াল, এটার মানে কি? মানে সেল ওয়ালের মধ্যে লিগনিন প্রেজেন্ট থাকে। এবার সেল ওয়ালে এতক্ষণ আমি বলছিলাম সেলুলোজ থাকে, তাহলে সবাই বললো স্যার এই যে এতক্ষণ বলছিলেন সেলুলোজ, স্যার এখন লিগনিন কোত্থেকে চলে এলো? ওয়েট এক মিনিট, সেল ওয়ালের মধ্যে অবভিয়াসলি সেলুলোজ থাকে। লিগনিনটা কি? যে সেলগুলো মরে যায়, ডেড সেল, তাদের ওয়ালে ইউজুয়ালি লিগনিন থাকে। তাহলে কোন সেল ডেড কোন সেল লিভিং আমার মুখস্থ রাখার দরকারই নেই। যদি আমি জানি দেখতে পাই যে হ্যাঁ, সাপোজ আমি একটা এক্সপেরিমেন্ট করছি ল্যাবে,
কিছু টেস্ট করছি, দেখলাম একটা সেল নিলাম, প্লান্ট সেল, দেখলাম এর মধ্যে লিগনিন আছে, তাহলে আমি বলে দেবো এই সেলটা হচ্ছে ডেড। আর প্লান্টের একটা জায়গায় সেল নিয়েছিলাম, সেখানে দেখলাম সেলুলোজ আছে, তার মানে বলে দেবো এটা হচ্ছে আমাদের লিগনিন। যদি বলে দেয় এক্সামে যে অমুক সেল তার মধ্যে লিগনিন প্রেজেন্ট আছে, তার মানে হয়ে গেল সেটা ডেড, বুঝে যাবো। বা বলে দিল যে অমুক সেল সেটা হচ্ছে ডেড সেল, আমি জানি তো তার মধ্যে কি আছে, লিগনিন আছে না সেলুলোজ আছে, তো হলো ডেড সেল তাহলে লিগনিন, আর যদি লিভিং সেল তাহলে বলে দেবো সেলুলোজ। তাহলে এগুলো মুখস্থ করবার দরকার নেই, কনসেপ্টটা একটু ক্লিয়ার রাখতে হবে। এই কনসেপচুয়াল জিনিসগুলো মাথার মধ্যে থাকলে এইগুলো আর মুখস্থ করতে লাগবে না। ওকে, বেশ। তো লিগনিফাইড সেলুলার পয়েন্ট, তারপরেও লেখা আছে ইউজুয়ালি ডেড, তো বললাম এটা অলরেডি। বেশ, দুটো টাইপস আছে, লাগবে না বলতে। ফাংশন কি আছে, মেকানিক্যাল সাপোর্ট টু অর্গান, শুধু মেকানিক্যাল সাপোর্ট টু অর্গানস বলে দিলে আনসার হবে স্ক্লেরেনকাইমা। এবার এখানে আরেকটা ক্যাচ আছে, সেটা কি, সেটা হচ্ছে কোলেনকাইমা যদি ইয়াং রিজিয়নে থাকে, গ্রোয়িং পার্টসে থাকে, গ্রোয়িং পার্টস মানে কি, সেটা গ্রোথ হবে। তাহলে সেটা যদি রিজিড হয়, বিশাল শক্ত হয়, তাহলে তো গ্রোথই হতে পারবে না, না? তো সেটা একটু ফ্লেক্সিবল হবে। তাহলে কোলেনকাইমাটার ফ্লেক্সিবিলিটি নেচার থাকবে, কিন্তু প্লান্টস এর অন্য জায়গাতে যেখানে গ্রোথ হয়ে গেছে সেখানে ফ্লেক্সিবল হলে তো হবে না, হাওয়া দিলেই গাছ ভেঙে যাবে পট করে, তাহলে সেইটাকে রিজিড হতে হবে। তাহলে স্ক্লেরেনকাইমাটা হচ্ছে স্টিফ হবে, হার্ড হবে, রিজিড হবে। আর কোলেনকাইমাটা কি হবে, এটা একটু ফ্লেক্সিবল হবে। এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, এটা থেকে আমাদের কোশ্চেন আছে। তো এই ভিডিও শেষের দিকে কিছুক্ষণ বাদেই আমরা কোশ্চেন সলভ করবো। তো এরকম কোশ্চেন আসবে, তো আমাদের আনসার হয়ে যাবে। ওকে, বেশ, এবার প্রসিড করি। তারপর তো সিম্পল পার্মানেন্ট টিস্যু হয়ে গেল। এবার চলে আসি আগে চার্টে, এবার আছে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। তো এখানে দেখতে পাচ্ছি জাইলেম আর ফ্লোয়েম দুটো ভাগ রয়েছে। এবার জাইলেমের মধ্যে চারখানা নাম লেখা আছে, ফ্লোয়েমও লেখা আছে। তো প্রথমে লিখেছি ট্রাকিড, রেড কালিতে, তারপরে ভেসেলো ট্রাকি, এটাও লাল কালিতে, তারপরে জাইলেম প্যারেনকাইমা গ্রিন কালিতে লিখেছি, তারপরে জাইলেম ফাইবার আছে রেড কালিতে। তো আমি এখন রেড কালিতে লিখে তারপরে আবার গ্রিন আবার রেড এরকম কেন করলাম? প্রথমে রেড দিয়ে লিখছিলাম, কালি শেষ হয়ে গেছে, তারপরে গ্রিন ইউজ করলাম, আবার বাজারে গিয়ে রেড কালি কিনে আনলাম, দিয়ে আবার রেড দিয়ে লিখলাম, এরকম ব্যাপার কি? না, এরকম ব্যাপার নয়, এটা একটা লজিক আছে। লজিক কি, রেড কালিতে আমি যেগুলো লিখেছি সেগুলো হচ্ছে ডেড সেল, আর গ্রিন কালিতে যেটা লিখেছি সেটা হচ্ছে আমাদের লিভিং সেল। এক্সামে কোশ্চেন দেয় যে কোনটা ডেড আছে আর কোনটা লিভিং আছে। আর আমি যদি এরকম 8টা কম্পোনেন্ট লিখে দিই, লিখে বলি এটা ডেড, এটা লিভিং, এটা লিভিং, এটা ডেড, অমুক তমুক, সব গুলিয়ে যাবে, গুলিয়ে যায়। ওকে, এই জন্য যাতে নোটসটা আমার যারা দেখে, চোখে একবার আমরা দেখে নিলাম যে আচ্ছা জাইলেম প্যারেনকাইমা সবুজ কালিতে লেখা ছিল, তার মানে জাইলেম প্যারেনকাইমা হয়ে যাবে আমাদের লিপিড। ব্যাস হয়ে গেল। এবার আমরা পড়ার থেকে যেটা চোখে দেখি সেটা বেশি দিন লাস্টিং করে মেমোরিতে। ওকে, সেই জন্য আমি সবসময় ট্রাই করি ভিজুয়ালাইজেশন করে যদি পড়াটাকে করিয়ে দেওয়া যায়, রাইট? তাহলে বারবার বসে মুখস্থ করে বারবার পড়ে পড়ে জাস্ট মার্কিং আপ করে না, এরকম ভাবে করবো না। এইভাবে ভিজুয়ালাইজেশন করব, কিছু ট্রিক্স বলবো, কনসেপ্ট বলবো, যাতে এগুলো খুব আরামসে আমাদের মধ্যে মনের মধ্যে থেকে যায়। ওকে, বেশ। তাহলে জাইলেমের মধ্যে লিভিং কম্পোনেন্ট কোনটা আছে, তো আনসার হয়ে যাবে জাইলেম প্যারেনকাইমা। আর যদি বলে ফ্লোয়েমের মধ্যে ডেড কোনটা আছে, তাহলে আনসার হয়ে যাবে ফ্লোয়েম ফাইবার। ক্লিয়ার এতটা? ওকে, বেশ। এবার দেখা যাক জাইলেম আর ফ্লোয়েম থেকে কেমন কোয়েশ্চেন দিতে পারে। চলে যাই পরের একটা পেজে। জাইলেম আর ফ্লোয়েম, তো একদিকে লিখছি জাইলেম আর এদিকে লিখছি ফ্লোয়েম। জাইলেমের কাজ কি প্রথমে দেখতে হবে। তো একজনের কাজ হচ্ছে জল পরিবহন করা, একজনের কাজ হচ্ছে খাবার পরিবহন করা, তো ওয়াটার কন্ডাকশন আর ফুড ট্রান্সপোর্টেশন। এবার জাইলেম নামটা শুনে জল জল ফিল আসছে, হ্যাঁ জল, জাইলেম জল, রাইট? তো জাইলেমের কাজ হচ্ছে ওয়াটার কন্ডাকশন, তো লিখছি টি টু দি পাওয়ার এন, এটা মানে হচ্ছে টিআইওএন, ওটার শর্ট ফর্ম হচ্ছে টি টু দি পাওয়ার এন। তো হয়ে গেল ওয়াটার কন্ডাকশন। এবার দেখো ফ্লোয়েমের কাজ কি, ফ্লোয়েমের কাজ হচ্ছে ফুড ট্রান্সপোর্টেশন। এবার জাইলেমের যে ফাংশন দেখলাম ওয়াটার কন্ডাকশন, এটার সঙ্গে আরেকটা জিনিস আমাকে অ্যাড করতে হবে, সেটা কি দেখবো। গাছ জল কোত্থেকে পায়, কোত্থেকে পায়, রুট থেকে কালেক্ট করে। রুটে জলটা আসছে কোত্থেকে, যে মাটি থেকে, সয়েল থেকে ওয়াটারটাকে নিচ্ছে। এবার মাটির মধ্যে তো মিনারেলসও থাকে, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন এটসেট্রা, এগুলো রয়েছে। এবার গাছের কাছে আমাদের মতো কি অ্যাকোয়াগার্ড বা কোনো ফিল্টার আছে, যে শুধু জলটা নেবো, সোডিয়াম পটাশিয়াম ক্লোরিন কিচ্ছু নেবো না? পসিবল না। তাহলে কি হবে, গাছের রুটের মধ্যে যে জলটা যাবে তার মধ্যে দিয়ে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, আয়ন, এগুলো সব মানে মিনারেলস গুলো চলে আসবে।
তাহলে জাইলেমের মধ্যে আমি কি পিওর জল পাবো, শুধু H2O ওয়াটার পাবো, না তার সঙ্গে মিনারেলসও পাবো? মিনারেলসও পাবো। তাহলে জাইলেমের কাজ কি শুধু ওয়াটার কন্ডাকশন করা, না তার সঙ্গে সঙ্গে মিনারেলও কন্ডাকশন করা? তো অবভিয়াসলি মিনারেলও কন্ডাকশন করা, তাহলে লিখে দিচ্ছি ওয়াটার কন্ডাকশন প্লাস মিনারেলস। ব্যাস। এরপর পরের যে ডিফারেন্স সেটা কি দেখবো। গাছ রুট দিয়ে জলটাকে কালেক্ট করলো, করে জলটাকে পাঠাবে কোথায়, পাতায়, ওখানে খাবার তৈরি হয়। ভালো কথা। তাহলে মুভমেন্ট কোন ডাইরেকশনে হচ্ছে, ওপর থেকে নিচের দিকে? হ্যাঁ, না নিচ থেকে ওপরের দিকে? তো আনসার হচ্ছে নিচ থেকে ওপরের দিকে। ওপর থেকে নিচের দিকে জল আসে না গাছে, রাইট? গাছে জল যায় মূল থেকে পাতার দিকে, রুট থেকে লিভের দিকে। তাহলে এটা হয়ে যাচ্ছে একটাই ডাইরেকশনে ফ্লো হচ্ছে, সেই জন্য জাইলেমের ফ্লোটাকে বলা হয় ইউনি ডাইরেকশনাল ফ্লো। লিখে দিচ্ছি ইউনি ডাইরেকশনাল ফ্লো। ইউনি ডাইরেকশনাল ফ্লো। এবার দেখবো ফ্লোয়েমের মধ্যে যে ফ্লোটা হয় সেটা কোন দিকে। তো ফ্লোয়েমের মধ্যে যে ফ্লোটা হচ্ছে সেটা খাবার তৈরি হয়েছে পাতাতে, লিভস এর মধ্যে। तो लीव्स से फूड कहाँ जाएगा, পুরা প্লান্ট বডি মে जाएगा। তাহলে লিভস আছে ওপরের দিকে, ওখান থেকে নিচের দিকে আসবে, তাহলে ওপর থেকে নিচে আসছে। আচ্ছা ওপর থেকে যে নিচে আসছে, একটা পাতা রয়েছে, সবসময় নিচের দিকেই খাবার দেবে, ওপরের দিকে খাবার পাঠাবে না? কেউ কি বারণ করেছে, ওকে বেঁধে রেখেছে যে না ভাই তুই উপরের দিকে পাঠাবি না? এটা তো নয়। তাহলে ওপরের দিকেও খাবার যাবে, তাহলে বাই ডাইরেকশন হয়ে যাচ্ছে, দুটো ডাইরেকশনে ফ্লো হচ্ছে। ভালো কথা। আচ্ছা, ওপরে যাচ্ছে নিচে যাচ্ছে, গাছটা যে এতটা চওড়া হয়েছে, তাহলে পাশে খাবার যাবে না? পাশেও তো খাবার পাঠাতে হবে, নাহলে তারা খাবার পাবে কোত্থেকে? তাহলে কি চারিদিকে অন্য ডাইরেকশনেও যাচ্ছে, অনেক কটা ডাইরেকশনে। সেই জন্য এটাকে বলা হয় মাল্টি ডাইরেকশনাল ফ্লো। তাহলে ফ্লোয়েমের ফ্লোটা হয়ে যায় বাই ডাইরেকশনাল और মাল্টি ডাইরেকশনাল। লিখে দিলাম বাই ডাইরেকশনাল ফ্লো और মাল্টি ডাইরেকশনাল ফ্লো। ক্লিয়ার? বেশ। তাহলে জাইলেম ফ্লোয়েমের ডিফারেন্স আমাদের হয়ে গেল। তো প্লান্ট টিস্যু এটা মোটামুটি এতটাই। ওকে। এবার এরপরে স্টোমাটা ফোমাটা কিছু আছে, ওগুলো প্লান্ট টিস্যু। এটা আমি বেসিক্যালি অ্যানাটমিক্যাল স্ট্রাকচারটা বললাম প্লান্টসের, ওগুলো ফিজিওলজির মধ্যে পড়ে। প্লান্ট ফিজিওলজি ওটা আলাদা চ্যাপ্টার, ওই সেকশনে পড়াবো, এই সেকশনে নয়। এবার এটার কিছু কোয়েশ্চেন আমরা সলভ করে নেবো, যেগুলো পিওয়াইকিউস রয়েছে, দেখা যাক। তো প্রথম কোয়েশ্চেন, হুইচ পার্ট অফ প্লান্ট ইজ রেসপন্সিবল ফর ট্রান্সপোর্টিং ওয়াটার ফ্রম দ্য রুটস অফ দ্য প্লান্ট টু দ্য রেস্ট অফ দ্য প্লান্ট? তো অবভিয়াসলি ট্রান্সপোর্টিং ওয়াটার বলে দিয়েছি, জাইলেম আনসার হবে। বেশ। এরপর হচ্ছে প্যারেনকাইমা এন্ড কোলেনকাইমা আর দ্য টাইপস অফ। তো প্যারেনকাইমা কোলেনকাইমা ছিল আমাদের সিম্পল পার্মানেন্ট টিস্যু, তো এটাই আনসার করা আছে। এরপর হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট প্লান্ট ইজ ইনকারেক্ট, প্লান্ট টিস্যুর ইনকারেক্ট? জাইলেম ট্রান্সপোর্ট ওয়াটার অ্যান্ড মিনারেলস, তো দুটোই করে, কারেক্ট আছে। তারপর জাইলেম অ্যান্ড ফ্লোয়েম আর কমপ্লেক্স টিস্যু, সেটাও কারেক্ট আছে। ফ্লোয়েম ট্রান্সপোর্ট ফুড ফ্রম লিভস টু আদার পার্টস অফ দ্য প্লান্ট, এটাও কারেক্ট আছে। তিনটেই কারেক্ট হয়ে গেল। তাহলে মিনারেলস ক্যান মুভ ইন বোথ ডাইরেকশন ইন জাইলেম। এইখানটায় দেখতে হবে মিনারেলটা আসছে কোত্থেকে। মাটি থেকে মূলে এলো, তাহলে কি নিচ থেকে উপরে যাচ্ছে? পাতা থেকে নিশ্চয়ই নিচে আসছে না। বেশ, তাহলে এটা আমাদের ইনকারেক্ট হয়ে গেল, তো এটা আনসার হয়ে যাবে অপশন ডি। এরপর ড্যাশ টিস্যুস ফর্ম ভাস্কুলার বান্ডেল। ভাস্কুলার বান্ডেল মানে কি আমাদেরকে একটু দেখতে হবে। ভাস্কুলার বান্ডেল মানে হচ্ছে, ভাস্কুলার ওয়ার্ডটা এসছে কোত্থেকে, এটা এসছে যেগুলো সাধারণত কন্ডাকশন করতে পারে। ওকে, তো সেগুলোকে বলা হয় ভাস্কুলার এলিমেন্ট। তাহলে প্লান্টের মধ্যে কন্ডাকশন কারা কারা করে? জাইলেম আর ফ্লোয়েম। তো আমাদের আনসার হয়ে যাবে জাইলেম আর ফ্লোয়েম। এরপর হুইচ পার্মানেন্ট টিস্যু মেক্স আ প্লান্ট হার্ড অ্যান্ড স্টিফ? তো হার্ড অ্যান্ড স্টিফ করে কোন পার্মানেন্ট টিস্যু? তাহলে আমরা অলরেডি দেখেছিলাম যে মেকানিক্যাল সাপোর্ট দিচ্ছে কোলেনকাইমা স্প্লেনকাইমা, তার মধ্যে বললাম কোলেনকাইমা হচ্ছে গ্রোয়িং রিজিয়নে, ইয়াং রিজিয়নে, তাহলে এটা ফ্লেক্সিবল হবে। আর তাহলে স্প্লেনকাইমা সেটা খুব হার্ড হবে, স্টিফ হবে বা রিজিড হবে। তো আনসার হয়ে যাবে স্প্লেনকাইমা। এরপর দ্য সেল ওয়ালস অফ স্প্লেনকাইমা থিক ডিউ টু ডিপোজিশন অফ। স্প্লেনকাইমা যেটা ছিল তার সেল ওয়ালে কি ছিল, লিগনিন ছিল, তাহলে লিগনিন আনসার আছে। বেশ। এরপর আছে এরেনকাইমা সেলস আর প্রেজেন্ট ইন। তো এরেনকাইমা মানে কি, এয়ার থাকে, তাহলে অ্যাকোয়াটিক প্লান্টসে কমন ওয়াটার হ্যায়াসিন্থ, আনসার হয়ে যাবে অপশন এ। এবার আর টিস্যু ইজ আ গ্রুপ অফ ড্যাশ সেলস পারফর্মিং আর ড্যাশ ফাংশন, এটাই আমি তখন বলছিলাম একদম স্টার্টিং এ। তো টিস্যু মানে কি, অনেক কটা সেল একসঙ্গে এসে তৈরি করে যায় টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে সিস্টেম। তাহলে একটা সিস্টেম যেমন আমাদের বডির ক্ষেত্রে যদি বলি ডাইজেস্টিভ সিস্টেম, কমন একটা টাস্ক রয়েছে, একটা ফাংশন রয়েছে, সেটা হচ্ছে ডাইজেশন করা। তো এখানে হচ্ছে সেরকম টাইপের।
টিস্যু যেগুলো সেল দিয়ে তৈরি হয়েছে সবাই একই ধরনের কাজ করবে, যে ভাই সবাই আমরা ডাইজেশন করবো, ভাই সবাই আমরা এই কাজটা করবো। তো এইটা হয়ে যাচ্ছে সিমিলার ফাংশন আর গ্রুপ অফ সিমিলার সেলস। ওকে, তাহলে আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। বেশ, এরপর মেরিস্টেমেটিক টিস্যু সেলস ল্যাক, তো কি থাকে না? তো ইউজুয়ালি এগুলোর মধ্যে ভ্যাকুয়াল থাকে না ইউজুয়ালি, তো এখানে অপশন ডি আনসার হয়ে যাবে। এরপর হুইচ অফ দ্য ফলোইং টিস্যুস হ্যাজ হার্ড সেল ওয়াল, তো হার্ড সেল ওয়াল আবার আমাদের স্প্লেনকাইমা। এরপর হুইচ পার্মানেন্ট টিস্যু মেক্স আ প্ল্যান্ট হার্ড অ্যান্ড স্টিফ, তো হার্ড অ্যান্ড স্টিফ স্প্লেনকাইমা, মার্ক করে দিই। এরপর হুইচ টিস্যু ইন দ্য কোকোনাট হাস্ক মেক্স ইট হার্ড অ্যান্ড স্টিফ, আবার হার্ড অ্যান্ড স্টিফ, তাহলে এটা কতবার এসছে? এটা হচ্ছে স্প্লেনকাইমা। এরপর ইন ড্যাশ টিস্যু দ্য সেলস আর লিভিং ইলংগেটেড অ্যান্ড ইরেগুলারলি থিকেন্ড অ্যাট দ্য কর্নার্স, তো থিকেন্ড অ্যাট দ্য কর্নার্স আমরা ডায়াগ্রামে দেখেছিলাম কোথায়, কোনটার মধ্যে ছিল? কোলেনকাইমার মধ্যে ছিল, তো আনসার হয়ে যাবে অপশন ডি, কোলেনকাইমা। রাইট। এরপর হুইচ অফ দ্য ফলোইং সাবস্ট্যান্সেস ইজ নট স্টোরড ইন দ্য ভ্যাকুয়ালস অফ সেল, তো সেলের ভ্যাকুয়ালে কোনটা স্টোর থাকে না? তো ভ্যাকুয়াল ডিফারেন্ট টাইপসের আছে, ফুড ভ্যাকুয়াল, গ্যাস ভ্যাকুয়াল, স্যাপ ভ্যাকুয়াল। তো ফুড ভ্যাকুয়াল মানে হচ্ছে খাবার দাবার থাকে, তাহলে যে সুগার রয়েছে এটা আমাদের আনসার হবে না, এটা অ্যাজ এ ফুড ম্যাটেরিয়াল স্টোর থাকবে। মিনারেল সল্ট এটাও আনসার হবে না, বিকজ এই যে ওয়াটারটা রয়েছে, যে স্যাপ রয়েছে, স্যাপ ভ্যাকুয়াল, তার মধ্যে ওয়াটার থাকে, মিনারেলসও থাকে। বাকি রইলো প্রোটিন আর অ্যামাইনো অ্যাসিড। এবার অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের সিম্পলিয়েস্ট ফর্ম, এটা সেলের মধ্যে স্টোর থাকে, ভ্যাকুয়ালের মধ্যেও থাকতে পারে, তো এটা না। তো আমাদের আনসার হয়ে যাবে প্রোটিন। এবার এই কোয়েশ্চেনটাই অন্যান্য জায়গাতে আনসার করা আছে কয়েক জায়গাতে মিনারেল সল্টস, কেউ কেউ আনসার বলছেন মিনারেল সল্টস। রিজন তারা বলছেন যে মিনারেল সল্ট যেটা রয়েছে এনসিইআরটি বইয়ে যে লেখা রয়েছে ভ্যাকুয়াল, সেখানে রয়েছে যে ভ্যাকুয়ালের মধ্যে কি কি স্টোর থাকতে পারে। তো সেখানে সুগার আছে, অ্যামাইনো অ্যাসিড মেনশন করা আছে, স্যাপ মেনশন করা আছে, মিনারেলটা মেনশন করা নেই। এবার কথাটা হচ্ছে স্যাপ মানেই হচ্ছে ওয়াটার প্লাস মিনারেল, তাহলে স্যাপ যদি থাকে, ভ্যাকুয়ালের ইভেন টাইপসও রয়েছে, স্যাপ ভ্যাকুয়াল, গ্যাস ভ্যাকুয়াল, কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল, এরকম রয়েছে। তার মানে সেখানে অলরেডি রয়েছে মিনারেল রয়েছে, ওয়াটারও রয়েছে। আর প্রোটিনটা কি? প্রোটিন হচ্ছে তৈরি হলো আমাদের রাইবোজোমে, রাইবোজোম ইজ দ্য প্রোটিন ফ্যাক্টরি। এরপরে কি হয়, আরইআর রয়েছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখান থেকেও প্রোটিন তৈরি হয় বিকজ ওখানে রাইবোজোম প্রেজেন্ট আছে। ওখান থেকে ভিজিআরএল এরকম সিস্টেম আছে। তো গলগি দিয়ে প্রোটিনটা চলে যাবে যেখানে যেখানে ডেস্টিনেশন আছে, যেখানে যেখানে লাগবে চলে গেল। যে প্রোটিন আলটিমেটলি কি তৈরি করবে? প্রোটিন এনজাইম ফরমেশনে কাজ করবে। রাইট, যে হ্যাঁ ভাই আমাকে এনজাইম বানাতে হবে, এটা চলে গেল। তো বেসিক্যালি প্রোটিনের ভ্যাকুয়ালে থেকে সেরকম কোনো কাজ নেই। তো সেই জন্য কারেক্ট আনসার হবে কিন্তু আমাদের প্রোটিন, এটা একটু মাথায় রাখতে হবে। অন্য কোনো ইউটিউব চ্যানেলে বা কোথাও দেখলে কিছু কিছু জায়গাতে মিনারেল সল্ট আনসার মার্ক করা আছে, বাট ওটা কিন্তু রং। লজিক দিয়ে আমি এটা বলে দিলাম, আর যাতে মনে থাকে সেই জন্য এতটা টাইম আমি নিলাম এটাতে ক্লিয়ার করবার জন্য, এক্সপ্লেন করবার জন্য। বেশ, এরপর ফ্লেক্সিবিলিটি ইন প্লান্টস ইজ ডিউ টু, তো ফ্লেক্সিবল কোন টিস্যুটা ছিল? তো আমরা অলরেডি দেখেছিলাম কোলেন কাইমা যেটা ছিল, যেটা গ্রোয়িং পার্টসে রয়েছে, সেটা হয়ে যাচ্ছে আমাদের কোলেন কাইমা। তো আনসার হয়ে যাবে অপশন। তো প্লান্ট টিস্যু মোটামুটি আমাদের কাভার হলো। তো এসএসসি, সিজিএল, এইচএসএল, এমটিএস এই এক্সামগুলো, আর তার সঙ্গে সঙ্গে রেলওয়েজের যে আপকামিং এক্সাম আছে এনটিপিসি, এলপি আর সব রয়েছে, তার জন্য এই চ্যাপ্টারটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। এইরকম টাইপের কোয়েশ্চেন সেগুলোতে ঘোরাফেরা করে। আর মোটামুটি বোঝা গেল, কনসেপ্ট আশা করছি ক্লিয়ার হয়ে গেল। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, নতুন কোনো কোয়েশ্চেন চলে এলেও কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা আনসারটা কিন্তু করতে পারবো। ওকে, তো এই ভিডিওটা এখানেই কমপ্লিট করছি আর কি। পরের ভিডিওতে দেখা হবে, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।